আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কারা পায়ের রগ কাটে তাদের জনগণ চেনে বলেছেন রিজভী। এরপর জানিয়ে দিব আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি, করেছি পদ্মা সেতু ও টানেলে। এদিকে মুজিব কোর্ট পুড়িয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ। এরপর জানিয়ে দিব নিষিদ্ধ হয়ে পুনরুত্থান, গণঅভ্যুত্থানে জামাতের রাজনীতিতে নতুন মোড়। আরও জানিয়ে দিব সাতপন্থী নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে। সর্বশেষ জানিয়ে দিব অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা বলেছেন তথ্য উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কারা পায়ের রগ কাটে জনগণ তাদের চেনে বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। তিনি দাবি করেন ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এর বিরোধিতাকারী জামাত। তিনি বলেন ৫ আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, আর ৫ আগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামী দল। রিজভী অভিযোগ করে বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন রিজভী। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি, করেছি পদ্মা সেতু ও টানেলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি, আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না। সুস্থ সবল ও মেধাবীরাই এদেশ এগিয়ে নেবে। আজ রবিবার সকালে চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, আমরা প্রায়োরিটি ভিত্তিতে কোনো ইনভেস্ট করিনি, আমাদের প্রায়োরিটি বেসিসড ইনভেস্টমেন্ট দরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এই দুই খাতে ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানব সম্পদ তৈরি করা সম্ভব নয়। তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। এটি সংরক্ষণ ও এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি ছোট দেশ, এখানে কম জায়গার মধ্যে বেশি খাদ্য উৎপাদন করতে হয়, সেগুলোকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা করতে হয়। এসব বিষয়ে আমাদের ফুড সায়েন্স, ফিশারিজ, ভেটেরিনারি বিষয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। মুজিব কোর্ট পুড়িয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ। জয়পুরহাটের খেতলালে প্রকাশ্যে মুজিব কোর্ট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম। আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি। রোববার ২৯শে ডিসেম্বর দুপুরে উপজেলার চৌমোহনী বাজারে সড়কে প্রকাশ্যে মুজিব কোর্ট পুড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। রেজাউল করিম উপজেলা মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মামুদপুর ইউনিয়নের সদস্য। মুজিব কোর্ট পোড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় তিনি বলেন, এই দলকে আমার আর ভালো লাগে না, এদের চালচলন কর্মকাণ্ড আর ভালো লাগে না, তাই মুজিব কোর্ট পুড়িয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম। এ বিষয়ে খেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম কালবেলাকে বলেন, তিনি সব সময় নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন, যার ফলেই আজকের এই দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দল ত্যাগ করতে দেখা যাবে।
নিষিদ্ধ হয়ে পুনরুত্থান, গণঅভ্যুত্থানে জামাতের রাজনীতিতে নতুন মোড়। ২০২৪ সালের ১ আগস্ট জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার। এর ঠিক ৪ দিন পরেই ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে ১.৫ দশক পর জামাতের রাজনীতির পথ অবারিত হয়ে ওঠে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ সহ নানা কর্মসূচিতে দলটি এখন রাজনীতির মাঠে বেশ সরব। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যখন তুঙ্গে, তখন সন্ত্রাস ও সহিংসতার অভিযোগ এনে স্বাধীন দেশে দ্বিতীয়বারের মতো জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ২৮ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। সৈয়দ আবুল আল মাওদুদীর নেতৃত্বে ১৯৪১ সালে জামাত প্রতিষ্ঠার পর থেকে দলটি ৪ বার নিষিদ্ধ হয়। পাকিস্তান আমলে ২ বার এবং ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধান প্রতিষ্ঠার পর অন্য সব ধর্মভিত্তিক দলের সঙ্গে জামাতও নিষিদ্ধ হয়েছিল। সাতপন্থী নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ২ গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার মাওলানা সাদ কন্ধলভির অনুসারী জিয়া বিন কাসিমকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ২৯ ডিসেম্বর দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হয়। গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসানুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা হামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে জিয়া বিন কাসিমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য সকালে জিয়া বিন কাসিমকে আদালতে আনা হয়। রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জুবায়েরের অনুসারীরা জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন। আরও জানা গেছে, টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের দুপক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জুবায়েরের অনুসারীদের পক্ষে হত্যা মামলা করা হয়। মামলায় ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়। গত ১৯ ডিসেম্বর জুবায়ের অনুসারীর সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অস্থায়ী পাশে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা, বলেছেন তথ্য উপদেষ্টা। অস্থায়ী পাস নিয়ে আগামীকাল সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। রোববার ২৯ ডিসেম্বর দুপুরে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকে অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য। এ কারণে আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। তিনি বলেন, বিগত সময়ে ৩,০০০+ অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন, সেটি আমাদের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সে সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটা অস্থায়ী পাস দেওয়া হবে।